নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 30শে অগস্ট 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 225তম 225th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে মাসের শেষ শনিবার। আমাদের রীতি অনুযায়ী আজকে শনিবারের এই বক্তৃতাটা শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। আজকে বিষয় বলতে এইটুকুনি খালি চেঞ্জ যে আজ স্বামীজির বদলে শ্রীমাকে উৎসর্গ করা আজকের এই বিষয়। আর বক্তা অপরিবর্তিত শ্রী তরুণ গোস্বামী, যার প্রয়োজন নিষ্প্রয়োজন। সুতরাং আজকেও অহেতুক আমার বাক্যব্যয় বা প্রাক্কথনের সময় নষ্ট না করে আসুন আমাদের সেই পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের সিনিয়র মোস্ট মানে প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, যিনি আমেরিকা প্রবাসী। তার কণ্ঠে সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন, নমস্কার। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো।
নমস্কার। আমরা যখন ঠাকুরমা স্বামীজির কথা ভাবি আমাদের সবসময় মনে হয় যে তারা ভীষণ গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন। যখনই বিবেকানন্দের কথা ভাবে আমরা তখন তিনি ধ্যানে বসে রয়েছেন। বিবেকানন্দ যে ইয়ার্কি ফাজলামি ঠাট্টা রসিকতা করতেন এটা কেউ জানতেনই না যতদিন না শঙ্করী প্রসাদ বসু সহাস্য বিবেকানন্দ গ্রন্থটি লিখেছেন। যখন শঙ্করীবাবু এই গ্রন্থটি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বক্তৃতা আকারে বলছেন আমি সেখানে উপস্থিত ছিলাম, সবকটাই শুনতে যেতাম। এবং তারপর কত মানুষ যে প্রশ্ন করতেন, আপনি ঠিক বলছেন, স্বামীজি এত হাসতে পারতেন, স্বামীজি রসিকতা করতে পারতেন, স্বামীজি সব রসিকতা জানতেন ইত্যাদি। ঠিক একইভাবে শ্রীরামকৃষ্ণও তাই। এখন মাস্টারমশাই খুব গম্ভীর প্রকৃতির লোক ছিলেন, তাই যখন কথামৃতে ঠাকুর ইয়ার্কি ঠাট্টা করেছেন মাস্টারমশাই লিখতে বাধ্য হয়েছেন, কারণ সেদিনও তো শুধু ইয়ার্কিই ঠাকুর করছেন। শেষে হয়তো 5 মিনিট ঠাকুর ঈশ্বরীয় কথা বললেন। এবং মার কথাও দেখবেন, মাকে দেখলেই মনে হয় মা যেন হাসতে জানতেন না। মা রামগরুরের ছানা ছিলেন, মা কারুর সঙ্গে কথা বলতেন না। যে মানুষ জীবনকে আলিঙ্গন করেছে সে কোনো দিন অরসিক হয়ে থাকতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন টু আন্ডারস্ট্যান্ড দেম। আর আমরা দিব্যত্রয়ী বলি তো, দিব্যত্রয়ী যারা বলেন তারা ভাবেন এটা খুব গম্ভীর এখন সবসময়। ঠাকুর গল্প করতে ভালোবাসতেন। কথামৃতে পাওয়া যায়, লীলা প্রসঙ্গে পাওয়া যায়, লীলামৃতে পাওয়া যায়, রামচন্দ্র দত্তের বইয়ে পাওয়া যায় ইত্যাদি। আচ্ছা, যে মানুষটা গোপ্যে তিনি তার স্ত্রীর সঙ্গে গল্প করতেন না, 100 ভাগ করতেন, 100 ভাগ সংসার নিয়ে গল্প করতেন। এই রকম যদি মাকে পেতে হয় তার একটি বই আছে, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের শ্রী শ্রী মা সারদা দেবী, অসাধারণ বই। তিনি তো মার কথাতেই সন্ন্যাস নেননি। গঙ্গার ওপরে একটি অপূর্ব আশ্রম তার উত্তর 24 পরগনায় আছে, এবং তিনি মার ওপর প্রামাণ্য বই লিখেছেন। যেমন অবজুজানন্দজি না থাকলে আমরা কোনো দিন স্বামীজির শিষ্যদের কথা জানতে পারতাম না। এখনও তার ওপর আর কোনো নতুন বই বেরোলো না, ওই সবাই অবজুজানন্দজির লেখার এদিক ওদিক করে বের করে। তেমনি মার প্রথম বই হচ্ছে অক্ষয় চৈতন্যের। অক্ষয় চৈতন্যই প্রথম মাকে নিয়ে লিখতে শুরু করেন। আর একটা কথাও মনে রাখতে হবে, ওই যে স্বামীজি চিঠিতে লিখছেন না যে মা কি জিনিস তোমরা বুঝছো না, ক্রমে ক্রমে বুঝবে, স্বামী শিবানন্দজিকে। তার কারণ হচ্ছে যে আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ বলে আমরা কোনো মহিলাকে গুরুস্থানে বসাতে চাই না। স্বামী যোগানন্দজির প্রথমে রেজিস্ট্যান্স হয়েছিল যে গুরু হবে একজন মহিলা, কি হয় নাকি। তারপর তিনি মার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন, মার সব কিছুই তিনি করতেন। মা যখনই তীর্থে গেছেন সাথে যোগীন মহারাজ গেছেন, সেটা অন্য কথা। কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা হয়, সেই কারণে বলতে খারাপ লাগে প্রচুর ভদ্রমহিলা তারা রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দীক্ষা নেন। কেন সারদা মঠে যান না কেন? সারদা মঠে গেলেই তো হয়, সেখানেও তো ভাইস প্রেসিডেন্ট দীক্ষা দেন, সেখানেও তো মাতাজিরা দীক্ষা দেন, চমৎকার। সেখানে তো অপূর্ব মঠ আছে, অসাধারণ কাজ তারা করে, চমৎকার বই বের করেন, কিন্তু আমরা করি না। তো মার সেই অবস্থা হয়েছিল। এবং আমি যেভাবে আমি তো রক্ত মাংসের শ্রীরামকৃষ্ণ স্বামীজি এবং মাকে পড়ি, যে কারণে ঠাকুরের যখন ম্যালেরিয়া হয় আমি তখন সাধারণ মানুষ ম্যালেরিয়া যে কষ্ট পায় আমি তখন সেটা ঠাকুরের উপর বর্তাই, যে ম্যালেরিয়া হয়েছে, কেঁপে জ্বর আসছে, কিছুই খেতে পাচ্ছেন না, ও খুব পেট খারাপ হয়েছে। সেই পেট খারাপে শুধু তিনি শিঙি মাছ এবং ভাত খাচ্ছেন, বার্লি খাচ্ছেন, সে তো বর্ণনাই আছে। স্বামীজির এত রকমের অসুখ হয়েছে, তো ডায়াবেটিসের ছেড়ে দিন, তার আগেও স্বামীজির যত অসুখগুলো হয়েছে, তখন মনে হয় যে রক্ত মাংসের মানুষ তো এরা। কিন্তু শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্যটা তারা কী? বৈশিষ্ট্য হচ্ছে তিনি ভারতবর্ষের আধ্যাত্মিকতা যে প্যাটার্ন তৈরি হয়েছিল সেটি ভেঙে বৈদিক যুগে চলে গেলেন। বুদ্ধদেব ঘর ছেড়েছিলেন, স্ত্রী পুত্রতার তো ছিল, তিনি ঘর ছেড়ে দিয়ে সন্ন্যাসী হলেন, একেবারে নিজের আত্মানুসন্ধানে ডুবে গেলেন। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে এবং নিবারণ করা যায়, তিনি সেই কথা প্রচার করলেন। 40 বছর বয়সে বোধিপ্রাপ্ত হয়েছিলেন, আরও 40 বছর বেঁচেছিলেন প্রচার করার জন্য। চৈতন্যদেব তিনিও কিন্তু ঘর ছাড়লেন, চৈতন্যদেব ঘর ছেড়ে সাধু হলেন। আমাদের ফটোগ্রাফ ছিল না তো,
ফলে তাঁর যে গেরুয়া পোশাক পরা কেমন চেহারা সেটি চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। যেদিন তিনি ঘর ছাড়েন, যেদিন সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, যেদিন তিনি মাথার শিখাটি কেটে আহুতি দেন, তার অপূর্ব বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ দিয়েছেন। যদি কোনো দিন চৈতন্য নিয়ে আলোচনা করি বাকচক্রে, তাহলে সেই বইটি নিয়ে আসবো, জায়গা থেকে পড়ে শোনাবো, এবং চৈতন্যদেবের আরও যে বইগুলো আছে সেগুলো কিছু কিছু এনে তার যে বিশাল ব্যক্তিত্ব সেটি নিয়ে আলোচনা করব। ঠাকুর কী করলেন? তোতাপুরি এসে তাকে বললেন যে কাঁচাটা খুলে সেইভাবে পোশাক পরতে হবে। তিনি বললেন পারবো না, মা আছে। মা ভাববেন আমি সাধু হয়ে যাব, এই যে গেরুয়াটা পরলেন না সাধু হয়ে যাব। আর তো কোনো সাধুকে দেখা যাবে না যিনি আলপাকার কোট পরেছেন, যিনি ধুতি চাদর, পায়ে মোজা জুতো পরেছেন, দাড়ি কামিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যখন মাস্টারমশাই বলেন কেমন পরমহংস, তখন মাস্টারমশাই পরিষ্কার বলছেন আগে তিনি রাসমণির বাড়িতে থাকেন, মাছ ভাত খান, তক্তা পোষে শোন, মোজা জুতো পরেন, দাড়ি কামান। তখন বিদ্যাসাগর বলেন ঠিক আছে তুমি তাহলে একদিন নিয়ে এসো তাকে। এবং এই যে মা ভাববে আমি সাধু হয়ে গেছি, দুঃখ পাবেন, তাই জন্যে তিনি গেরুয়াটি পরলেন না। শুধু পড়েননি বলে না, তিনি স্বামীজিকে গেরুয়া পরতে দিলেন না। স্বামীর তো একান্ত ইচ্ছে ছিল যে ঠাকুর বেঁচে থাকতেই গেরুয়া পরবে, কিন্তু ওই যে সামনে নরেন গেরুয়া পরে ঘুরবে এটি মানতে পারেননি। এবং তাই জন্য তিনি কী করলেন? তিনি নতুন একটি সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করলেন, যে গেরুয়া মানে সব ত্যাগ করে গম্ভীর মুখে ঘোরা নয়, গেরুয়া মানে বাসনা ত্যাগ করা। নিবেদিতার একটি অসাধারণ গ্রন্থ আছে, গ্রন্থটির নাম ধর্ম অ্যান্ড রিলিজিয়ান, যার ভূমিকা লিখেছিলেন এসকে র্যাডক্লিফ। সেইখানে নিবেদিতা বলছেন যে গেরুয়া মানে একটা পোশাক পরা নয়, গেরুয়া মানে হচ্ছে যে নিজের ভেতরে যে চাহিদাগুলো আছে, ওয়ান্টস, সেইগুলোকে সরিয়ে দেওয়া, রিমুভ করা। ঠাকুর সেইটি শেখাচ্ছেন এবং নিজের জীবনেও সেইটি করে দেখালেন যে আসল হচ্ছে বাসনাকে ত্যাগ করা। সারদা মুনির সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল, ভাবার কোনো কারণ নেই যে তিনি বসে থাকতেন দক্ষিণেশ্বরের ঘরে আর মা থাকতেন নহবতে, তিনি খবরই রাখতেন না। মাস্টারমশাই কখন যেতেন, আমাকে প্রায় লোকে বলেন, প্রচুর তর্কও করেন না জেনে, আমিও রেগে যাই, উত্তর দিই। ঠাকুরকে আমরা কতটুকুনি পাই কথামৃতে? ছুটির দিন, বিশেষ ছুটির দিন, এই তো, মানে শনি রবি আর বিশেষ ছুটির দিন। অন্য দিন তো ঠাকুর কী করেছেন তার কোনো ডকুমেন্ট নেই। আপনার কি মনে হয় যে মানুষটি গল্প করতেন সেই মানুষটি অন্যদিন ঘরে বসে থাকতেন? আমি যার কাছে বিবেকানন্দ কিছুদিন পড়েছিলাম, তিনি আমাকে খুব স্নেহ করতেন, খুব বকুনি দিতেন যদি বক্তৃতা কখনো একটু আটকে যায়, যদি বক্তৃতায় কখনো বলতে না পারি। তখন বয়স কম, ক্লাস 11-এ পড়ি, প্রণবেশ চক্রবর্তী, খুব বকুনি দিতেন। কলকাতা থেকে নিয়ে গেছেন রানাঘাট, ট্রেন লেট করেছে, এবং ট্রেন লেট করেছে যুব সম্মেলনের সময় তো ঠিক, আমরা লেট করেছি, আমার তো কোনো দোষ নেই। সে রাস্তা দিয়ে ভবানীকে আমাকে হিড়ির করে টানতে টানতে নিয়ে আছে, মঞ্চে উঠে বলেন বলতে শুরু কর। তো তখন 11-এ পড়ি, অতখানি একটু ভয় লাগছে, তো নার্ভাস লাগতো, খুব বকতেন। কিন্তু তিনি একটিভাবে আমাকে ঠাকুর পড়িয়েছিলেন, বলেছিলেন দেখ, নিজেও তার ঠাকুরের বই আছে, দেখ ঠাকুরকে সবসময় মনে রাখবি তিনি মানব শ্রেষ্ঠ। মানব শ্রেষ্ঠ বলে সবকটি কাজ একেবারে গুছিয়ে করেছেন, কোনো কিছুতে ফাঁকি নেই। তিনি কিন্তু সবসময় মনে রাখবি যে কোনোভাবে মাকে ডিপ্রাইভ করেননি। এখন যারা অনেকে আছেন মাঝে মাঝে সব বোকা বোকা প্রশ্ন করেন, তো ডিপ্রাইভ করেননি। ডিপ্রাইভ করলে ওই অত সুন্দর ডায়মন্ড কাটের বালাটি এনে দিতেন না। এই যে মার মোটা বালা পড়া ছবি দেখেন, ওটা তো ঠাকুর বানাননি, ওটা মথুরবাবু বানিয়ে দিয়েছিলেন। এবং ঠাকুর কতখানি মাকে বুঝেছিলেন। মথুরবাবু তো মাকে দেখেননি যখন বালাটা বানান, জিজ্ঞেস করেছিলেন যে ওর হাত কেমন, নিজের ফোরামে হাতটা রেখে বলেছিলেন এই সাইজের। তার মানে বুঝতে পারছেন তো অ্যানাটমির কতখানি জ্ঞান ছিল। আমরা ভাবি যে দূর থেকে তিনি দেখলেন চলে গেলেন, তা নয়। এবং তিনি গল্প করতেন মার সঙ্গে, তার বহু প্রমাণ আছে। এবং শুধু শরীর থাকাকালীন নয়, শরীর চলে যাওয়ার পরও তিনি কিভাবে প্রোটেকশন দিয়েছেন মাকে, কিভাবে ঘিরে রেখেছেন মাকে, অক্ষয় চৈতন্যের বইতে সেটি পাওয়া যায়। এবং যারা বই পড়েন, আমি বাকচক্রে বারবার বইয়ের নাম বলি, অনেকে বই কেনেন। আমি কৃতজ্ঞ বহু মানুষের কাছে যারা বাকচক্র শুনে পত্রাবলী পড়া শুরু করেছেন। আমি সেদিন চন্দননগরে গিয়েছিলাম, 2 জন ভদ্রমহিলা স্বামী শিশু সংবাদ নিয়ে এলেন, বলেন আপনি লিখে দিন, আমরা বাকচক্র নিয়মিত শুনি। বাকচক্র পড়ে আমরা স্বামী শিশু সংবাদ কিনেছি।
তো ভালো লাগে তখন। ঠিক তেমনভাবে যারা বই পড়ার ইচ্ছে আছে, শখ আছে, তারা অক্ষয় চৈতন্যের মা সারদা দেবী, শ্রীশ্রী মা সারদা দেবী কিনবেন। অসাধারণ গল্প আছে। ঠাকুরের শরীর চলে গেছে, শরীর চলে যাওয়ার পরে ট্রেনে করে মা যাচ্ছেন, তো হাতে একটা সোনার বাউটি ছিল। তো মার মনে হচ্ছে সেটা খুলে একটা জায়গায় রেখে দিই। লিখছেন যোগীন মা যে মা দেখছেন জালনা দিয়ে ঠাকুর এসছেন, এসে বলছেন যে এটা ঠিক জায়গায় রাখো, চোর চুরি করে নেবে। সেই মা একটা কৌটোর মধ্যে সেটা রাখলেন এবং আজন্ম সেই কৌটোতে সেই হাতের বাউটিটা রেখে দিয়েছিলেন এবং ঠাকুরের যে আসন ছিল পুজো সেখানে রাখতেন। এই যে কনস্ট্যান্ট মনিটর করা, হাতের বালা খুলে ফেলছেন কাদের জন্যে? অন্যান্য যারা বিধবা ছিলেন তারা চাপ দিয়েছেন যে স্বামী চলে গেছে, বালা পরা ঠিক নয়, মানুষ সমালোচনা করবে, তুমি খুলে ফেলো। ঠাকুর হাত চেপে ধরেছে যে কিছুতেই না, হাতে বালা পড়ে থাকবে। এই যে সব কিছুর মধ্যে থেকেও আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে ঠাকুরের ইউনিকনেস। সব থাকবে। মা কিন্তু কার কি খেতে পছন্দ সে বিষয়ে খবর রাখছেন। গিরিশচন্দ্র কলকাতা থেকে জয়রাম বাটি খেতেন। এখনকার জয়রাম বাটি নয় যে সকালে উঠলেই বেডটি, তারপরে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রিরে ডিনার, মহারাজ পাশে দাঁড়িয়ে খাবার তদারক করবেন। তখনকার জয়রাম বাটি নয়। ফাঁকা একটি গ্রাম হুগলি জেলার, সেই গ্রামে তিনি দাঁড়িয়ে গিরিশচন্দ্রের জন্যে সকালে উঠে শাক পাতা আনতে যাচ্ছেন, সেই রান্না করে খাওয়াচ্ছেন এবং পুঙ্খানুপুঙ্খ তার সব দিকে খেয়াল রয়েছে। ঠাকুরের তো নানা রকমের খাওয়ার শখ ছিল। ওই আবার যে বলি যে জীবন রসিক ছিলেন। তো নিবেদিতা স্বামীজি মারা যাওয়ার পর বলছেন আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। তো তাঁর গুরুও তো তাকে সেটাই শিখিয়েছেন যে জীবনটা নিয়ে থাকো। জীবনটা নিয়ে থাকা বলেই তো একদিকে আধ্যাত্মিকতা পঞ্চতপা করছেন, জপ ধ্যান করছেন, ডুবে আছেন ঠাকুরের চিন্তায়, আবার অন্যদিকে উইলিয়ামসের সার্কাস দেখতে যাচ্ছেন, আবার নাটক দেখতে যাচ্ছেন, আবার সকলের সঙ্গে গল্প করছেন, আবার তারা সুন্দরীকে নিজের খাবার পাতের খাবার থেকে খাবার তুলে দিচ্ছেন, তার পাত থেকে নিজে খাচ্ছেন। এই যে জীবনের মধ্যে আছেন কিন্তু আধ্যাত্মিকতাটা ধরে। তুলসীদাস একটি অপূর্ব দোহা লিখেছেন, সবসে বসিয়ে सबसे रसिए सबका लीजिए नाम, হাজি হাজি কাটতে রয়ে बैठा अपना ठाम। অসাধারণ যে জীবনটা নিজেরটাকে ঠিক রেখে তুমি সব কিছু করো। তো ঠাকুর সে সব কিছুর মধ্যে ছিলেন। মা মনে রাখতে হবে এই বুড়ো গোপাল দাদা স্বামী অদ্বৈতানন্দ তাকে বাজার করতে দিতেন, তার মানে বাজারের খেয়াল ছিল। এখন যারা বাজার করতে দেন কী কী আনতে হবে, এই তরকারি আনতে হবে, এই ডাল আনতে হবে, এই তেল আনতে হবে, তারা তো বাজার সম্বন্ধে সচেতন। তো মা সচেতন ছিলেন তো, নাহলে লিখতেন কী করে, বলতেন কী করে? এবং সেটা অদ্বৈতানন্দ সেভাবে বাজার করে নিয়ে আসতেন। এবং ঠাকুরের নানা রকমের খাবার শখ ছিল। ভাবার কোনো কারণ নেই যে অন্য লোকে খাবে উনি বসে জুলজুল করে দেখতেন না, তিনি ফোড়ন দিয়ে খেতে ভালোবাসতেন। যখন ক্যান্সার হয়ে গেছে তখন রয়েছেন তিনি কাশীপুর উদ্যানবাটিতে, সেইখানেও বলছেন একটু বেশি ফোড়ন দিয়ে রান্নাটা করতে। এবং খাবার জীবনটাকে ভালোবেসেছেন। আধ্যাত্মিকতা মানে তো জীবনকে ভালোবাসা। আমি জীবনকে ভালোবাসলাম আর এমন বাংলার পাঁচের মতো মুখ করে থাকলাম মঞ্চে, সবাই দেখলো, এটা জীবনকে ভালোবাসা হতে পারে না। স্বামীজির কথা, আধ্যাত্মিক মানুষের আনন্দে মোটা হয়। আমি মোটা মানুষ সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। স্বামীজি উল্টো করে আমেরিকায় কথাটা প্রায় বলতেন, সবাই হেসে উঠত। তো রামকৃষ্ণদেব শেখালেন যে সব কিছু নিয়ে তোমার জীবন, সব কিছু নিয়ে তোমার আধ্যাত্মিকতা। তাহলে স্বামীজিরা সাধু হলেন কেন? প্রশ্ন ওঠে তো। স্বামীজিরা সাধু হলেন বহুজন হিতায় বহুজন সুখায়। সাধু হলেন আত্মানুসন্ধানের জন্য নয়, কাজের জন্যে। সমাজটাকে জাগাতে হবে। পরাধীন দেশ, সেই পরাধীন দেশের মানুষকে জাগ্রত করতে হবে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, আত্মসচেতনতা জাগাতে হবে, আত্মশ্রদ্ধা তৈরি করতে হবে, তাই ঘর ছাড়া। কিন্তু ঠাকুর সবাইকে নিয়ে রয়েছেন। যদি সবাইকে না নিয়ে থাকতেন তাহলে কোনো তো রঙ্গরসিকতা করতে পারতেন। আবার তার খেয়াল ছিল যদি তিনি মাকে নিয়ে কোনো পাবলিক প্লেসে যান তার সমালোচনা হবে। তার জন্য পেনেটির বাড়িতে যখন যাচ্ছেন, যখন তিনি চিড়ে উৎসবে যাচ্ছেন পানিহাটিতে, নিয়ে গেলেন না মাকে। মার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঠাকুর চুপ করে রইলেন। মা বুঝে গেলেন এটা সায় নেই, বুদ্ধিমতী তো, অত কথা বলতে হয় না, না তুমি যাবে না আমার সঙ্গে। ঠাকুর কিছুই বললেন না, কিন্তু মা বুঝে গেলেন যে ঠাকুর বললেন বৈষ্ণবীদের মতো যাবো না, বৈষ্ণব এই যে বললেন, তার মানে পাবলিক প্লেসে মাকে তিনি সাথে আনছেন না।
প্রাইভেটলি গল্প করছেন, প্রাইভেটলি যাচ্ছেন, ওই মার যে নহবতের ঘরে সেখানে যাচ্ছেন এবং গল্প হচ্ছে, আমরা নানাভাবে সেটাকে দেখি। ঠাকুর চলে যাওয়ার পর যোগিনমান লেখায় পাই যে মা ঠাকুরের চিন্তায় বিভোর ছিলেন। ঠাকুর চলে যাওয়ার সময় তো বলেছিলেন যে আমার কালী কোথায়, আমাকে ছেড়ে কোথায় চলে গেলে, কালী চলে যাওয়া মানে কি? তিনি ঠাকুরকে ইনফিনিটি ভাবছেন। স্বামীজির একটা তন্ত্রের ডেফিনেশান আছে, এই ডেফিনেশানটা কেউ দেয় না, কিন্তু অসাধারণ ডেফিনেশান। হরিপদ মিত্রকে চিঠিতে লিখেছিলেন, বাবা তন্ত্র সাধনা মানে মদ ভাঙ মেয়ে ছেলে নয়, তন্ত্র সাধনা মানে যিনি বিশ্ব চরাচরের, তিনি নিজে বিশ্ব চরাচরের অঙ্গ বলে নিজেকে ভাবেন, আর নারীর মধ্যে সেই শক্তিটাকে দেখেন। এই নারীর মধ্যে সেই শক্তিকে দেখা একটা পরাধীন দেশে, যেখানে শেখানো হচ্ছে যে নারী নরকের দ্বার, সেখানেই হচ্ছে এইটি প্রতিষ্ঠা করছেন তিনি। এখনও পরিবর্তন হয়নি। কালকে আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, আমি নামটা বলছি, আপনারা সবাই তার নাম জানেন বলে। তিনি বলছিলেন যে নারী হয়ে জন্মেছি বলে আমার কি অসুবিধে হয়। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, বলেন পর্যদুস্ত করে পুরুষ রাজনীতিকরা, এটা আমাদের ধর্ম। আমার এক জার্মান বন্ধু আছেন ভদ্রমহিলা, তিনি সংস্কৃতের মহাপণ্ডিত। তো তিনি আমাকে বলতেন যে তোমাদের দেশের সবচেয়ে মুশকিল কি জানো, তোমরা কোনো নারীকে মেনে নিতে পারো না। আমাদের দেশে এটা নেই, আমাদের দেশের নারীর ফিলসফি নেই, কিন্তু আমরা যেহেতু মানুষকে মানুষ ভাবি, যখন সে প্রফেশনালি আসছে, কিন্তু তোমার দেশে সেটা হয় না। তো মা ঠাকুর যখন একবার ঠাকুরের চিন্তায় বিভোর হয়ে রয়েছেন, কারণ তিনি ঠাকুরকে অনন্ত ভাবছেন, ইনফিনিটি ভাবছেন। এবং আমরা দেখছি যোগিনমান লেখায় যে মা একেবারে সারা দিন ঠাকুরের চিন্তা করছেন, অন্যদিকে খেয়ালই নেই, এবং সমাধিস্থ হচ্ছেন বারবার। আমরা স্বামীজির সমাধির কথা দু একটা জানি, ঠাকুরের মুহুর্মুহু সমাধির কথা আছে, মারও সেরকম সমাধি হচ্ছে। এবং সমাধি মানে উইলিয়াম হেস্টির ডেফিনেশনটা মানতে হবে। সমাধি হচ্ছে সেটাই যে মনের পবিত্রতা থেকে হয়। মনের পবিত্রতা মানে তিনি যখন ঠাকুরের চিন্তা করছেন, সেই চিন্তায় বিভোর হয়ে গেছেন, তখন আর তিনি বর্তমানে নেই, তিনি অতীতে চলে গেছেন। যখন চৈতন্যলীলা ঠাকুর দেখছেন স্টার থিয়েটারে, তিনি বলছেন যে তার মন যেন চলে গেছে সেই যুগের নবদ্বীপে, যখন নিমাই কীর্তন করছেন। তাই বলছেন কি দেখলাম গো, দেখলাম আসল নকল সব এক হয়ে গেল। মানে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট যখন মিলেমিশে যায়, সেটাই কিন্তু সমাধি। উইলিয়াম হেস্টি স্বামীজিকে সমাধির ডেফিনেশন দিয়েছিলেন, such experiences are the results of mind and concentration on a particular days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. Such experiences are a result of purity of mind and concentration on a particular object. Purity of mind মানে যখন তিনি চিন্তা করছেন, সেই চিন্তার মধ্যে আর অন্য কোনো দিকে চিন্তা যাবে না, এক চিন্তা। যখন তিনি ঠাকুরের কথা ভাবছেন, তখন ঠাকুর তার কাছে জীবন্ত হয়ে উঠেছে। কোনো বর্ণনা আমরা পাই না যে দক্ষিণেশ্বরের মন্দিরে মা গিয়ে পুজো করছেন, কিন্তু পুজো করতেন নাকি? নিশ্চয়ই করতেন। কোনো বর্ণনা পাবেন? কেউ বলেছেন যে দক্ষিণেশ্বরে কালীঘরে গিয়ে মা পুজো করছেন, ঠাকুর যখন আছেন তখন পুজো করছেন। তিনি দ্বাদশ শিবের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তিনি তো প্রাতিষ্ঠানিক ধর্ম বিশ্বাস করতেন, পুজো অর্চনা করতেন না? করতেন, কিন্তু তার বর্ণনা নেই। এবং মার এমন বিচিত্র চরিত্র ছিল, কাশীপুর উদ্যান বাটিতে যখন থাকতেন, তখন তো সবাই তরুণ সেখানে রয়েছেন, তিনি ভোরবেলায় উঠতেন, ভোরবেলায় উঠে স্নান করে নিজেকে প্রস্তুত করে নিয়ে তিনি কাজে নেমে পড়তেন। এমনভাবে উঠতেন কেউ তাকে দেখেনি কোনো দিন, এ কল্পনা করা যায় নাকি? মানে কর্মীর একেবারে শেষ অবস্থা, ঘড়ি ধরে 3টের সময় উঠছেন। তখনকার কাশীপুর, এখনকার কাশীপুর নয় যে চারদিকে হাউসিং কমপ্লেক্স, তারপর মাল্টি স্টোরিড বিল্ডিংস, তা নয়, তখনকার কাশীপুর। ভোরবেলায় উঠছেন, উঠে স্নান করছেন, নিজেকে তৈরি করছেন, তারপর তিনি ঠাকুরের নানা রকম রান্না হবে, কি হবে না হবে সেই ব্যবস্থা করছেন। কিন্তু কেউ তাকে দেখেনি। কোথাও বর্ণনা নেই যে সকালবেলায় উঠে স্বামীজিরা দেখছে তিনি স্নান করতে যাচ্ছেন, কোথাও বর্ণনা নেই যে তিনি হাঁটছেন, কোথাও নেই, কিন্তু সব করেছেন। ঠাকুরের ইঞ্চি ইঞ্চি খেয়াল রেখেছেন। ঠাকুর যখন কাশীপুরে গেলেন, শরীর খারাপ হচ্ছে, কে তার খাবার যত্ন করবে? স্বামীজিরা রান্না করতেন, সেটা বিরিয়ানি রাঁধতে আনতেন, শিঙি মাছের ঝোল করতে পারতেন না,
তার জন্য মার প্রয়োজন হয়েছিল এবং তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পালন করেছেন, কোনো ফাঁকি ছিল না। এই যে মাকে স্বামী ঠাকুর জনসমক্ষে নিয়ে এলেন তার অন্তর্ধানের পর, এই যে মা সঙ্ঘ জননী হয়ে উঠলেন, এই যে নেতৃত্ব দিলেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের, একদিন দুদিন নয়, 20টা বছরের বেশি, 23 বছর। তার কারণই হচ্ছে ঠাকুর তার ব্যক্তিত্বটা তৈরি করেছিলেন। যে ব্যক্তিত্ব যার প্রখর, সে কোনো দিন ঢাক পিটিয়ে কাজ করে না। মাকে কে সহায়তা করতেন ঠাকুরের রান্নায় করতে, তাও জানা যায় না। সহায়তা করতেন তো কেউ তো বাটনা বেটে দিতেন, আমি বাটনা বাটছি, আমি রান্না করছি, সম্ভব নয়। সেটাও নিঃশব্দে একেবারে। ঠাকুর শিখিয়েছিলেন পুজোটা হবে নিঃশব্দে। ঠাকুরের সঙ্গে অন্য সকলের তফাৎ কোথায়? ঠাকুর রসিকতা করে বলছেন, যে খুব রজগণী হয় সে গলা একটা রুদ্রাক্ষের মালা পরে, আবার তাতে সোনা দিয়ে বাঁধানো থাকে এবং সেটা কায়দা করে দেখায় যে আমি গলায় পড়ে আছি। এটাই হচ্ছে ঠাকুরের বৈশিষ্ট্য। তিনি যে মেছুনির গল্প বলছেন, যে মেছুনি একটা দামি বাউটি কিনেছে, হাতে পড়েছে, কিন্তু কেউই বাউটির দিকে তাকাচ্ছে না। মেছুনি তখন এই কী, হাতে বাউটি পড়লাম, কেউ দেখলো না, কেউ একটু ভালো বললো না, তো মাছ বিক্রি করার আছিলা তিনি বাউটিটা দেখাচ্ছেন। তো ঠাকুর এক্সিবিশনিজমের খুব বিপক্ষে ছিলেন। এই যে বিবেকানন্দ আত্মকথা বললেন না, নিজের কথা জানালেন না, একটা মুখ ফসকে বলে ফেলেছিলেন আমি প্রায় 1003 বেশি লোককে আমেরিকা দীক্ষা দিয়েছি। সম্ভব কেন করলেন? এই ঠাকুরের শিক্ষা, যে আমি আমার কোনো রকম আত্মপ্রচার করব না। বলতে পারতেন অটোবায়োগ্রাফি লিখলে কী ক্ষতি হতো, অনেক ভালো হতো আমাদের। আমেরিকান সোসাইটি কিভাবে বেদান্ত নিচ্ছে আমরা তো জানতে পারতাম, করতে দিলেন না। সারদামণিকে এমনভাবে তৈরি করলেন যে 1886 সালে যখন চলে গেছেন তখন মার দুটো দিক। একটা দিক হচ্ছে তিনি পিত্রালয়ে ফিরে গেলেন, সেইখানে সংসার একজন অংশ হয়ে গেলেন। আরেকটা দিক হচ্ছে তিনি সব খেয়াল রাখছেন, প্রত্যেকের খেয়াল রাখছেন, যত্ন করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন একটা আন্দোলনকে। দেখুন এখনকার রামকৃষ্ণ ভাব আন্দোলন আর তখনকার ভাব আন্দোলন তো এক নয়। যেহেতু তরুণরা সে আন্দোলনের মধ্যে আছে, সকলের মনে হয়েছে যে এরা কি গুন্ডা ডাকাতি করে, এরা একসঙ্গে থাকে কেন একটা বাড়িতে। আর সাহেবরা মনে করছে যে বঙ্কিমচন্দ্র যে আনন্দমাঠে সন্ন্যাস বিপ্লবের কথা বলেছেন, এরা সেইটাকে ঘটাতে চায়। তার কারণ বরানগর মঠে সকলে গেরুয়া কাপড় পরতেন, এটা একটা কাল হয়েছিল। একদম ভেবেছিল সবাই, যখন অরবিন্দ ঘোষ লিখছেন যে যখন দক্ষিণেশ্বরের মাটি পাওয়া গেল তার বাড়ি থেকে, যখন তিনি গ্রেপ্তার হলেন, সাহেবরা বলছেন ওপেন দ্যাট বক্স। তখন বলছেন এটা কী আছে এতে? তখন অরবিন্দ বলছেন রসিকতা করে, এটা হচ্ছে সেই মাটি যার দিয়ে বোমা তৈরি হয়। তো সাহেবরা চমকে গেছেন। এবং এই যে রামকৃষ্ণকে সিডিশন কমিটি বলছে যে তিনি হচ্ছেন একটা সিডিশাস লোক, কেন বলছেন? ওই দক্ষিণেশ্বরের মাটিতে বোমা ছিল বলে অরবিন্দ বলেছিলেন বলে। এবং বিপ্লবীদের কাছে দক্ষিণেশ্বরের মাটি থাকতো, স্বামীজির বই থাকতো, কিন্তু সব একেবারে নীরবে নিভৃতে হয়েছে। মা নীরবে নিভৃতে নিজেকে তৈরি করেছেন এবং তৈরি করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে সকলের শ্রদ্ধা তিনি অর্জন করেছিলেন। যখনই স্বামীজি লিখছেন যে ক্রমে ক্রমে তোমরা বুঝতে পারবে তিনি কে, যখনই বলছেন যে তাকে ঘিরেই একটা নতুন নারী গোষ্ঠী তৈরি হবে, সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ শক্তি, স্বামীজি তার মধ্যে শক্তিটা দেখেছিলেন। কেন দেখেছিলেন? ঠাকুর বলে গিয়েছিলেন বলে। মা তো বেরোতেন না, মা তো স্বামীর সঙ্গে বসে গল্প করতেন না, মা তো জিজ্ঞেস করতেন না ভুবনেশ্বরী কেমন আছেন। ঠাকুর বলে গিয়েছিলেন যে একে মানবি। আমাকে এক সময় একজন খুব বড় সন্ন্যাসী বলেছিলেন যে আমরা তো ঘর ছেড়ে আসি, আমরা সব অতীতকে ভুলে যাই, আমার বাবাকে ভুলে যাই, বোনদের ভুলে যাই, ভাইদের ভুলে যাই, কিন্তু মাকে ভুলতে পারি না। একজন সাধু বলেছিলেন, তিনি খুব বরিষ্ঠ সন্ন্যাসী। তাই জন্যে কী করলেন ঠাকুর, যে এক সকলের জন্য একজন মাকে রেখে গেলেন, যাতে সেই মাকে দেখে তার নিজের মার কথা মনে হয়, কিন্তু এই মার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা তাকে একেবারে ঘিরে রাখে সবসময়। কিন্তু মার তো কাছে যাওয়ার কোনো উপায় ছিল না, মা তো কাছে বেরোতেন না, মা তো ঘোমটা দিয়ে থাকতেন। যখন স্বামীজি আর গিরিশচন্দ্র গেছেন, মা ঘোমটা দিয়েই কথা বলছেন। মা ঘোমটা সরিয়ে গল্প করেছেন এক যোগানন্দজির সঙ্গে ছাড়া কারুর, তিনজনের সঙ্গে করতেন। অদ্ভুতানন্দজি মানে লাটু মহারাজ, অদ্বৈতানন্দজি মানে বুড়ো গোপাল দাদা এবং যোগানন্দজি, এদের সামনে মা অন্তরঙ্গভাবে মিশতেন। কিন্তু আর কারুর স্বামীজির সঙ্গে নয়।
স্বামীজি আমেরিকা থেকে এসছেন, মা ঘোমটার আড়ালে কথা বলছেন। গিরিশচন্দ্র তার ঠাকুর চলে যাওয়ার পরে একটা অসম্ভব মনের যন্ত্রণা হয়েছে। আপনারা তো জানেন, যখন ঠাকুরকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে, গিরিশ গেলেন না। গিরিশের কাছে গিয়ে বলা হলো যে ঠাকুর চলে গেছেন। আমি কিছুজনের ফেসবুকে লিখেছি, সে ফেসবুকে লেখা নিয়ে দুজন অন্তত প্রশ্ন করেছেন, তাদের জন্য আমি বলছি, ঠাকুর চলে গিয়েছিলেন 16ই আগস্ট গভীর রাতে। স্বামী যোগানন্দ পরের দিন ভোরবেলায় গিয়ে মাকে বললেন যে আগের রাতে ঠাকুর চলে গেছেন। মা তখন কেঁদে উঠে বললেন, আমার কালী কোথায় গেলি গো। এবং কাশীপুরে যে ঘরে ঠাকুরের শরীর যায়, তিনি সেইখান থেকে ঠাকুরের কাছে এলেন। স্বামী যোগানন্দজি খবরটি তাকে বলেন একদম খুব ভোরে 17 তারিখ। এবং এই যে ঠাকুর চলে গেলেন, তারপরে যে মার অসীম কষ্ট, সেই কষ্টটার কথাও কিন্তু মা কাউকে বললেন না। তখন তো অসীম কষ্ট। গিরিশচন্দ্রের হলো যে ঠাকুর চলে যাওয়ার পর তিনি ভেঙে পড়লেন। গিরিশের তো একটা সমস্যা ছিল, গিরিশের সবচেয়ে বড় সমস্যা ছিল হচ্ছে স্টেজ, বাংলা স্টেজ, যেখানে তিনি অভিনয় করতেন। তখন তো এখনকার মতো স্টেজ নয়, তখন তো দরিদ্র স্টেজ, এবং মালিক বারবার পাল্টাচ্ছে। যেই নতুন মালিক আসছে তার নাটক সম্বন্ধে কোনো ধারণা নেই, তার নজর হচ্ছে যারা অভিনেত্রী তাদের দিকে, সেই জন্যে পয়সা দেওয়া। নাটককে ভালোবেসে পয়সা দেওয়া নয়। তুমি জনা লেখো, তুমি বিল্লমঙ্গল লেখো, তুমি চৈতন্য লেখো, আমার কোনো কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে বিনোদিনী, আমার কনসার্ন হচ্ছে 3 কোটি তারা সুন্দরী। আমি তাদের জন্য ইনভেস্ট করছি, কিন্তু তাদের জন্য ডাইরেক্ট ইনভেস্ট করা যাবে না, কারণ তারা বারবনিত হতে চান না। তাই আমি নাটকে ইনভেস্ট করছি, কিন্তু বাকি সময়টা তুমি আমার সঙ্গে কাটাবে। এই কনসেপ্টে গিরিশের ভেতরটা করে ছিন্ন ভিন্ন হয়েছে, কারণ গিরিশচন্দ্র নাটকটাকে ভালোবাসতেন, নাটকটাকে বুঝতেন, বিপুলভাবে বিদেশি নাটকের বই পড়তেন। তো ভেঙে পড়েছেন গিরিশচন্দ্র, কী হবে। তখন যোগানন্দজি তাকে বলেন যে কেন, মার কাছে যাও, মার কাছে চলো। মা তখন জয়রামবাটিতে আছেন, কিন্তু গিরিশচন্দ্রের সাহস ছিল মার কাছে যাওয়ার। তাই তিনি আমেরিকায় স্বামীজিকে লিখেছেন, যাওয়া ঠিক না। তখন স্বামীজি বলেছেন, না যাওয়া ঠিক, যাও। এবং যোগানন্দ তাকে নিয়ে গেছেন মার কাছে, এবং সেইখানে গিয়ে গিরিশচন্দ্রকে মা বলছেন, সেই কথাটা আমরা প্রায়ই বলি, মার দুটো কথা খুব বহুল ব্যবহৃত হয়, আমরা না জেনে বলি কখন মা বলেছেন। গিরিশচন্দ্রকে বলেছিলেন মা যে হঠাৎ গিরিশচন্দ্রের চোখাচোখি হয়ে যায়, এবং গিরিশচন্দ্র তো কম বয়সে তার মাকে হারিয়েছিলেন। যেই মা খাবার পরিবেশন করছেন, চোখাচোখি হয়ে যায়, সঙ্গে সঙ্গে গিরিশের মনে হয়েছিল যে মা তার বহুদিন আগে তাকে ছেড়ে চলে গেছেন, এ যেন সেই রকমই মা। তার সেই মুখের মধ্যে সেই স্নেহ মায়া মাখা মুখটি দেখে গিরিশের মনে হয়েছিল। মা তখন তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আমি কথার কথা মা না, আমি গুরুপত্নী না, আমি পাতানো মা না, আমি সত্যিকারের মা, এটা বলেছিলেন। তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এবং যখন এই কথাটা বলা হলো তখন গিরিশের দায়িত্ব মানিয়ে নিলেন। ঠাকুরের গিরিশের দায়িত্ব নেওয়াটা সোজা ছিল, কারণ ঠাকুরের সঙ্গে গিরিশের ইন্টারাকশান হতো, দেখা হতো। গিরিশচন্দ্র যেদিন বেশি মদ খেতেন, ঠাকুরের গায়ে চলে যেতেন, অকথ্য গালাগাল করতেন, সেটাই ছিল গিরিশের এন্টারটেনমেন্ট। যে রামকৃষ্ণের গালাগাল করছে, তার উল্টো দিকে একদিন এমন কাল মুলেছিলেন ঠাকুর, তারপর গালাগাল বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গিরিশের এন্টারটেনমেন্ট ছিল, কিন্তু মার তো তা নয়। মার দায়িত্ব নেওয়া মানে গিরিশের জীবনটা কেমন সে সম্বন্ধে তিনি জানেন, এবং তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। যেমন প্রকাশানন্দ যে আমেরিকায় যাচ্ছেন, মা তাকে বলেছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে এমন সেখানে তেমন, এবং যাকে যেমন তাকে তেমন। কনটেক্সটটা না বুঝলে এদের গ্রেটনেসটা বোঝা যাবে না। যে আলটপকা কথা তারা কখনো বলেননি। অন্নপূর্ণার মাকে জীবনের শরীরচ্ছার আগে বলেছেন, যদি সংসারে চাও মা, দোষ দেখবে নিজের, এই সংসারকে আপন করে নিতে শিখো, সংসার পর নয়, সংসার আপন। শরীরচ্ছা, দ্যাট ইজ হার ফাইনাল ওয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড। যদি সংসারে শান্তি চাও মা, নিজের দেবে, ডু সেলফ অ্যানালিসিস। আমি এটা নিয়ে যদি কোনো দিন হয় আমি বলবো। আমরা বড় লেখা আছে, জন্ম জন্মান্তরের মা বলে একটি বই আছে, শারদা মার বের করেছিল, সেখানে আমার একটা বড় লেখা আছে এই বিষয়, যে মার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, কীভাবে মা দেখেছিলেন সেটা ইত্যাদি। কিন্তু গিরিশকে বলছে, আমি পাতানো মা না, আমি গুরুপত্নী না, আমি কথার কথা মা না, আমি সত্যিকারের মা। দায়িত্ব নিলেন গিরিশের। এবং এই যে ঠাকুর চলে গেলেন, তার ভিতরে যে শূন্যতা তৈরি হয়েছিল, মা সেই শূন্যতাটাকে ভরিয়ে দিলেন। এবং মনে রাখতে হবে, গিরিশ চলে যাওয়ার 8 বছর পরে তার শরীর চলে গিয়েছিল। তিনি গিরিশের শেষ দিন অবধি পাশে ছিলেন,
যেমন নিবেদিতার শরীর চলে যাওয়ার 9 বছর পরে মার শরীর যায়। এগুলো তো ভাবতে হবে। মা ঠাকুরের অনেক কটি সন্তান চলে যাওয়া দেখেছিলেন। স্বামী যোগানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী প্রেমানন্দ, গিরিশ ঘোষ, নিবেদিতা, তার আগে বলরাম বোস, সুরেন মিত্র, এই যে নাগ মহাশয়, যে গোটা গোষ্ঠী চলে যাওয়া দেখছেন, কিন্তু কোথাও তার কোনো প্রকাশ নেই। তিনি নিশ্চয়ই কেঁদেছেন, নিশ্চয়ই ভেঙে পড়েছেন, তা কোনো প্রকাশ করেননি। এই মানুষটিকে ঠাকুর সামনে নিয়ে এলেন। আমি একটি কথা বলেই শেষ করব। সুনীল গঙ্গোপাধ্যায়ের মার ওপর ভীষণ ভরসা ছিল, ভরসা ছিল এবং শ্রদ্ধা ছিল, এবং মার 150 বছরে দেশ পত্রিকাতে একটি অনবদ্য লেখা লিখেছিলেন সুনীলদা মার ওপর। তো সুনীলদা প্রায় আমাকে বলতেন যে ঠাকুরের অনেক সমালোচনা হয়েছে, তাকে মৃগী বলা হয়েছে ইত্যাদি। স্বামীজিরও প্রচুর সমালোচনা হয়েছে, এমন কোনো লোক নেই তিনি দেশি হন বা বিদেশি হন মার কোনো সমালোচনা করেছেন। আমি আস্তে আস্তে বাকচক্রিত সপ্তাহে মাসে একদিন আমরা মাকে নিয়ে আলোচনা করি। মাকে নিয়ে আধুনিককালে যে বইগুলো বেরিয়েছে আমি একটু সেইটা নিয়ে পড়ব। যেমন মার ওপর অসাধারণ প্রবন্ধ আছে কবিতা সিংহ, তিনি আকাশবাণীর ডিরেক্টর ছিলেন, চমৎকার লেখা। মার ওপর চমৎকার লেখা আছে সুচিত্রা ভট্টাচার্যের। মার ওপর চমৎকার বই আছে প্রবুদ্ধপ্রাণা মাতাজির। সেগুলো পড়লে কি হয়, ইন বিটুইন লাইন্স মার অ্যানালিসিস হয়েছে। নিবেদিতা যেমন মার অ্যানালিসিস করেছিলেন, I have never seen her hesitate to give large and open judgment, however difficult the question might have been put before her. নিবেদিতার অসাধারণ অ্যানালিসিস, যে আমি কোনোদিন তাকে কুণ্ঠিত বোধ করতে দেখিনি বা আমতা করতে দেখিনি। যে কোনো প্রশ্নই তার কাছে করা হয়েছে তিনি প্রশ্নকর্তার দিকে না তাকিয়ে উত্তর দিয়েছেন। I have never seen her hesitate in giving utterance to large and open judgment, however difficult the questions might have been put before her. My master as a সহিমে আছে, এবং সেখানে তিনি বলেছেন যে তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি না নতুন ভারতের প্রথম প্রতিনিধি, এই কথা মা নিবেদিতা সম্বন্ধে বলেছেন। আমি পরের দিন মাই মাস্টার এস এ সহিমটা নিয়ে এসে ওই জায়গাগুলো একটু পড়ে শোনাবো। জায়গাগুলো পড়ে শোনালে শব্দ ব্রহ্ম তো, যারা শুনছেন তাদের ভেতরে একটা অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি হয়, এবং সেটা আমি চাই। কারণ বাকচক্রের একমাত্র কাজ হচ্ছে যে ঘোর সংসারী মনগুলোকে একটু ঠাকুরমা স্বামীজি থেকে ঘুরিয়ে দেওয়া। তাতে আমরা অনেকখানি সফল হয়েছি। আমরা যে অসফল হয়েছি তা না, অনেকখানি সফল হয়েছি। আমি বহু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, তারা শনিবার দিনকে অত্যন্ত আগ্রহের সঙ্গে বাকচক্র শোনেন, এবং শুধু শোনেন কী করে বুঝি শুনছেন, যে তারা আলোচনা করেন যে আপনি তো অমুক দিন এই কথা বলেছেন, তমুক দিন সেই কথা বলেছেন, এটা আমাদের ভালো লেগেছে, এটা আমাদের মন ছুঁয়ে গেছে ইত্যাদি। তাই মা সম্বন্ধে যখন পড়ব, আমি বই এনে কিছু কিছু জায়গা পড়ে শোনাবো। নিবেদিতার কথাগুলো পড়ে শুনলে কী হবে, বা রোলা কি বলছেন শুনলে কি হবে, তার ভেতরে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। সেই ইম্প্যাক্ট আমাদের মার দিকে টেনে নিয়ে যায়, এবং আমরা যত মার দিকে যাই, যত মার কাছে গিয়ে পৌঁছই, সেটা আমাদের কাছে একটা বিরাট জার্নি। যে জার্নি একটি মানুষ শুরু করে জীবনে এবং সেটা শেষ করে আকাশের নিচে সমুদ্রের সামনে। মা তাই ছিলেন, এবং তার কাছে যখন আমরা গিয়ে পৌঁছই, তার সেই বিশালতাটা আমাদেরও স্পর্শ করে, আমাদের মনটাকেও পাল্টে দেয়, এবং আমাদের মনটাকেও সেই বিশাল যে মন তার অংশ করে দেয়। আজকে এই অবধি থাক, আগামী দিন আমরা মাকে নিয়ে যখন আলোচনা করব, তার বিভিন্ন জায়গায় তার সম্বন্ধে যে মন্তব্য আছে সেটা পাঠ করে আমরা আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।